আমরা দেখছিলাম দিনের শীর্ষ সংবাদগুলো শুরু করতে চাই আলোচনা। আমাদের সঙ্গে আছেন আজকে আমাদের তিনজন অতিথি, যাদের শুরুতেই পরিচয় করিয়ে দিয়েছিলাম। আলোচনা শুরু করতে চাই সিনহা রাশেদের যিনি বোন আমাদের সঙ্গে আছেন, শারমিন শাহরিয়া, তাকে দিয়ে। আপনারা তো আপনি আজকে বিশেষ করে কক্সবাজার যে 9 জনের আসামি করে মামলাটি করে এসছেন, এবং সেই মামলা করার ঠিক পরপরই কিন্তু আদালত মামলার তদন্তভার র্যাবকে দিয়েছে। এই যে র্যাবকে দেওয়া হলো, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন বা কতটা আসলে সন্তুষ্ট ব্যাপারটি নিয়ে? জি, ধন্যবাদ আপনাকে। একটু আপনাকে আমি ক্লিয়ার করতে চাই, আমরা আসলে আদালতে যখন মামলাটা করতে গিয়েছিলাম তখনই আমরা রিকোয়েস্ট করেছিলাম যে 9 জনকে, লিয়াকত আলী এবং ওসি সহ মোট 9 জনকে আসামি করে আমরা মামলাটা করছি। আদালত যেন আমাদের মামলাটি গ্রহণ করেন। একই সাথে আমরা রিকোয়েস্ট করেছিলাম একটি সুষ্ঠু তদন্তের জন্য যেন র্যাবের হাতে তদন্তের ভারটা দেওয়া হয়। তো আমাদের এই দুটো আবেদনই আদালত মঞ্জুর করে র্যাবের হাতে তদন্তের ভারটা দিয়েছেন। আমরা খুবই সন্তুষ্ট আদালতের এই সিদ্ধান্তে। তার মানে মামলাটি র্যাব তদন্ত করুক, সেটি আসলে আপনাদের তরফ থেকেই চাওয়াটি ছিল, এবং সেটি যেহেতু গ্রহণ করা হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যেই, আপনারা সেই বিষয়টিতে ঠিক র্যাবই কেন আপনারা চাইছিলেন, মানে আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে একটু শুনতে চাই যে র্যাব কেন তদন্তটি করলে আপনাদের কাছে মনে হচ্ছে যে ব্যাপারটি একেবারে সুষ্ঠুভাবে হবে? আমরা ভাবছিলাম যে আসলে র্যাবে তো এখানে একটা নিউট্রাল, যেটা নিরপেক্ষ ব্যাপারটা থাকবে। অন্য এখানে পুলিশ বা অন্যভাবে এমনি তো তদন্ত কমিটি আছে অলরেডি, তারা তো তদন্ত করবেই। এর সাথে যদি র্যাব করে তাহলে অনেকখানি এখানে নিরপেক্ষ হবে। এই নিরপেক্ষতার জন্য আমরা আসলে যেহেতু সুষ্ঠুতা চাচ্ছি এখানে, এই সুষ্ঠুতার জন্যই মোস্টলি আমরা সুষ্ঠুতা এবং নিরপেক্ষতার জন্য আমরা র্যাবকে আমরা এই প্রস্তাবটা দিয়েছি। আচ্ছা, এটাই আমাদের পয়েন্ট অফ ভিউ। জি। আরেকটি বিষয় একটু জানতে চাইবো, সেটি হচ্ছে মেজর সিনহা যিনি আছেন, তাকে তো বলা হয়েছে যে সেলফ ডিফেন্সের কারণেই হত্যা করা হয়েছে বা তার দিকে গুলি করা হয়েছে। পাশাপাশি তার সাথে মাদক ছিল, বা তার সাথে যেই আরও বেশ কয়েকজন ছিল, আমি যদি ভুল না করে থাকি 2 জন ছিল, তারাও কিন্তু এখন বিভিন্ন মামলায়, মাদক মামলায় জেলে আছেন। এই যে মাদকের একটি বিষয় তার সাথে জড়িত করে উল্লেখ করা হয়েছে, এইটি আসলে আপনারা কিভাবে দেখছেন, বা এটি আসলে কতটা সত্য আপনার কাছে কি মনে হয়? জি, এই বিষয়টি আমরা আসলে এর মধ্যে যেহেতু বেশ কয়েকদিন হয়ে গেছে, আমরা বিভিন্ন পেপার পত্রিকা ঘেটে এবং বিভিন্ন পরিসংখ্যানগুলো নিয়ে দেখেছি, ওসি যিনি আছেন ওখানকার, উনি এই ধরনের হত্যাকাণ্ড, এই টাইপের হত্যাকাণ্ড প্রায় 200-র কাছাকাছি ঘটিয়েছেন। এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডের পরেই তাকে এই যে মাদকের ইয়াবা বা গাঁজা এগুলো দিয়ে তাদেরকে বলা হয়েছে, ট্র্যাপ করা হয়েছে, ফ্রেম করা হয়েছে। কিন্তু আমরাই প্রথম আর কি যারা ওনার বিরুদ্ধে ওনার নাম দিয়ে সরাসরি কেসটা ফাইল করলাম, কিন্তু কেউ কিন্তু সাহস করেনি। বিভিন্নভাবে কেস হয়তো করা হয়েছে, কিন্তু কোথাও তার নাম কিন্তু নেই। কিন্তু প্রত্যেকটা কেস সিমিলার, এরকম মৃত্যুর পরে তাকে এই যে ইয়াবা মাদক এগুলোর সাথে জড়িত করা হয়েছে। এটা কোনো মতেই সত্য নয়। এটা যখন তদন্ত হবে অবশ্যই আমরা বিশ্বাস করি আপনারাও দেখতে পাবেন, এগুলো বের হয়ে আসবে। এবং সেলফ ডিফেন্সের যে কথাটা বলেছেন, যদি তাই হতো, আমার ভাই খুবই প্রশিক্ষণ প্রাপ্ত আর্মির খুবই চৌকস একজন অফিসার, এবং তার হচ্ছে শুটিং এ তার স্পেশাল এক্সপার্টাইজ আছে। সে 4 সেকেন্ডের মধ্যে কিন্তু কয়েক রাউন্ড গুলি চালাতে পারে। সে যদি তাই করতো, সে কখনোই এভাবে ধুকে ধুকে তাদের হাতে মরতো না। তো তাকে আসলে সেই সুযোগই দেওয়া হয়নি, সে সারেন্ডার করে। আমরা আসলে আই উইটনেসদের কাছ থেকেও শুনেছি, ওখানে আই উইটনেস ছিলেন, তারা অলরেডি তাদেরকে প্রোটেক্ট করা হয়েছে, তাদের কাছ থেকেও শুনেছি উনি আসলে সারেন্ডার করেই বের হয়ে গেছিলেন। এবং সেভাবে উনি বলতে চাচ্ছিলেন যে ওনার সম্পর্কে আরো খোঁজ খবর নিতে, যদি তাদের কোনো কনফিউশন থাকে। কিন্তু কোনো ধরনের সুযোগ না দিয়ে তাকে কয়েক রাউন্ড গুলি করা হয়েছে। পরবর্তীতে ওসি, মামলার যে দ্বিতীয় আসামি, উনি এসে তাকে বেশ লাথি টাথি দিয়ে যথেষ্ট চর থাপ্পড়, সে তো অলরেডি অর্ধমৃত তখন, ওই অবস্থায় তাকে পুরোপুরি শেষ করে দিয়ে তারপর তারা ফেরত দিয়েছে। জি, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাইবো, সেটি হচ্ছে যে আপনাদের ভাষ্যমতে মাদকের যে ব্যাপারটি সাবেক সেনা কর্মকর্তা আপনার ভাই সিনহার সাথে জড়িত করে বলা হচ্ছে, সেটি নিঃসন্দেহে যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি তার সম্মানের জন্য হানিকর। সেক্ষেত্রে আপনারা মানহানির কোনো নতুন মামলা করবার চিন্তা ভাবনা করছেন কিনা? আচ্ছা, সেই বিষয়টি বলতে চাই, আপাতত আমরা ফোকাসটা করতে চাই আমাদের এই যে আমরা মামলাটা করেছি, এটাতে আমরা মেইন ফোকাসটা করতে চাই। পরবর্তীতে আমরা আরো ডিসকাশনের মাধ্যমে চিন্তা করব কি করা যায়। কিন্তু আপাতত আমার বিশ্বাস, যখন তদন্ত কমিটি যেটা গঠিত হয়েছে, তদন্ত কমিটি গুলো আসলে তাদের তদন্তেই বের হয়ে আসবে যেটা পুরোটাই মিথ্যা ছিল। হ্যাঁ,
তো মানহানির মামলাটা করবো কিনা সেটা আমরা আরো সিদ্ধান্ত নিব। আপনার আরেকটা প্রশ্ন ছিল আসলে আমার কাছে, ওটা আমি বলতে উত্তর দিতে ভুলে গেছি। ওর সাথে ছিল গাড়িতে ছিল একজনই, সেটা হচ্ছে ক্যামেরাম্যান। ঠিক আছে, ক্যামেরাম্যান সিফাত ছিল। ওরা একটা ডকুমেন্টারি করছিল। উনি আসলে ওয়ার্ল্ড ট্যুর করবেন বলেই চাকরিটা ছেড়ে দিয়েছিলেন, যে বিশ্ব ভ্রমণ করবেন সেই জন্য ইউটিউব চ্যানেল লঞ্চ করার জন্য ভিডিও ডকুমেন্টারি তৈরি করছিল। ওনার সাথে গাড়িতে একজন ছিল, আর রিসোর্টে ওনারা যেখানে থাকতেন সেখানে ডিরেক্টর ছিলেন এবং আরেকজন ছিলেন। টোটাল 4 জনের মধ্যে ওই দিন শুধু সিনহা মানে আমার ভাইয়া ছিলেন, আর তার সাথে গাড়িতে সিফাত ছিলেন। সিফাত এখন পুলিশের জিম্মায় আছে, তাকে আজকে রিমান্ডে নেওয়ার জন্য পুলিশ বলেছে, কিন্তু আমরাও বলেছি কোর্ট মানে যেন তাকে রিমান্ডে দেওয়া না হয় পুলিশের, সেজন্য একটা ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। জি, আমরা সবাই আসলে চাই কিন্তু যে ঘটনা যেটিই ঘটে থাকুক না কেন তার একটি সুষ্ঠু তদন্ত হোক, যে যেমনটি আপনাদের আসলে চাওয়া। নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে আরও কিছুক্ষণ সময় দিবেন, আমাদের আরও দুজন অতিথি আছে এই বিষয়ে, তাদের মন্তব্য একটু শুনে আসতে চাইবো। জহিরুল আলম, আপনার কাছে এবারে জানতে চাই, আমরা দেখলাম যে সেনা এবং পুলিশ দুই বাহিনীর প্রধান আজকে একসাথে বসে একটি ব্রিফিং করেছে এই সিনহার সাবেক সেনা কর্মকর্তা যিনি, তার বিষয়ে। এবং মূল মোটা দাগে যেই মেসেজটি আসলে আমরা আজকে পেয়েছি সেটি হচ্ছে যে ঘটনা যদি কোনো কিছু ঘটেই থাকে সেটি বিচ্ছিন্ন ঘটনা, তার দায় কিন্তু আসলে কোনো বাহিনীর নয়। এই যে বক্তব্যটি তারা দিয়েছেন, এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। শুরুতেই আমি সিনহা পরিবারের সদস্য হিসাবে শারমিন আপা এবং তার পুরো পরিবারের প্রতি আবারও গভীর সমবেদনা জানাচ্ছি। এরকম একটি মৃত্যু সত্যি অনাকাঙ্ক্ষিত এবং আমাদের অনেকগুলো প্রশ্নের মুখোমুখি করে দিয়েছে, যেগুলোর প্রশ্নের উত্তর আমাদের পেতে হবে। আজকে দুই বাহিনীর প্রধান ঘটনাস্থল ঘুরে দেখেছেন এবং যে স্টেটমেন্ট করেছেন আমি এটাকে ওয়েলকাম করি। ডেফিনেটলি এই ঘটনাটি অনেক সুষ্ঠু তদন্তের দাবি রাখে, অনেক নিরপেক্ষ তদন্তের দাবি রাখে, অনেক প্রশ্নের সমাধানের পাওয়ার আশা নিয়ে। তবে এটি নিয়ে যাতে আমাদের দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেনাবাহিনী এবং পুলিশ, দুটো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং, কোনো ধরনের উত্তেজনা, কোনো ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হোক, এটা আসলে দেশের সাধারণ নাগরিক হিসেবে আমরা কেউই কামনা করি না। কিন্তু একই সঙ্গে এই প্রশ্নগুলো আমাদের জানতে হবে যে পুলিশ যে স্টেটমেন্টটি করেছে কিংবা সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে যে বিষয়গুলো আমরা জানলাম, তাতে কিন্তু খুবই কন্ট্রাডিক্টরি কিছু চিত্র আমাদের সামনে উঠে এসেছে, যেটা আমাদেরকে কিন্তু বিভ্রান্ত করছে। একটু আগে শারমিন আপা যে বললেন যে এবং মামলাতে তারা যেগুলো ক্লেম করেছেন, সেখানে বলা হয়েছে যে এখানে পুলিশের কিছু ব্যাকগ্রাউন্ড তুলে ধরা হয়েছে, যে এক্সট্রা জুডিশিয়াল কিছু কিলিং এর বিষয় আসছে, মাদকের নামে যে বিষয়গুলো হচ্ছে, বন্দুক যুদ্ধের নামে যে বিষয়গুলো হচ্ছে, বা এনকাউন্টার, ক্রস ফায়ার, হোয়াটএভার, এই অনেকগুলো নাম নিয়ে কিন্তু এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু ঘটেছে। আমার মতে যেই পুলিশ এটা আত্মরক্ষার্থে করেছেন কিংবা আক্রমণের মুখে সেটা করেছেন কিনা আমরা জানি না, আমরা নিশ্চিতভাবে কিছুই জানি না। সুতরাং এই ঘটনাটি আমরা সুষ্ঠু তদন্তের যেহেতু একটা উদ্যোগ নেওয়া হয়েছে, মামলা হয়েছে, দুটো প্রতিষ্ঠান প্রধান সেখানে কথা বলেছেন, রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে এশিওর করা হয়েছে যে এই ঘটনাটি সুষ্ঠু, নিরপেক্ষ, কোনো ধরনের কোনো বায়াসড তদন্ত হবে না, সেটির ব্যাপারে আমাদেরকে এশিওর করা হয়েছে। আমরা সেটার উপর আস্থা রাখতে চাই। কিন্তু একই সঙ্গে এই যে একটা কালচার তৈরি হয়েছে, যে মানুষের মধ্যে কিন্তু পারসেপশন ডেভেলপ করেছে যে ইয়াবার নামে, মাদকের নামে যে ধরনের ইম্পিউনিটি চলছে, যে ধরনের মানুষকে মেরে ফেলার কিছু ঘটনা ঘটেছে, এটা কিন্তু স্ট্যাটিস্টিক্যালি কিন্তু প্রুভেন। আপনার 2018 সাল থেকে কিন্তু এই যে মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে, উনি বলছেন 200 জন, এখন পর্যন্ত অ্যাটলিস্ট ক্লোজ টু 300 পিপল কিন্তু মারা গেছেন নানা কারণে। আমরা জানি না এগুলোর ব্যাপারে কোনো সুষ্ঠু তদন্ত হয়েছে কিনা, অথবা is anyone held responsible for all those killings, অথবা all those কি বলে যে fatalities। কিন্তু এগুলো একটা সুষ্ঠু সমাজের বিকাশের জন্য এভাবে কোনো মানুষের আমরা কামনা করি না যে কোনো মানুষ এভাবে মৃত্যুবরণ করবে। এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি কেউ ইয়াবার ব্যবসা করে থাকে, যদি কেউ মাদকের ব্যবসা করে থাকে, he or she has got every right to defend
হিমসেলফ অর হারসেলফ, এটা জহিরুল আলম, আদালতের বিষয়। নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো, তবে ছোট্ট করে এবার একটু শফিউল আলম ভূঁইয়া আপনার কাছ থেকে জানতে চাই যে প্রসঙ্গটি জহিরুল আলম বলছিলেন যে এই যে এক ধরনের একটি সংস্কৃতি বলবো যে দাঁড়িয়ে গিয়েছে, বিচার বহির্ভূত বলি, বন্দুকযুদ্ধ বলি, ক্রসফায়ার বলি, সিনহার এই ঘটনার যদি সুষ্ঠু তদন্ত হয়ে থাকে বা যেটি নিয়ে এখন আলোচনা সমালোচনা চলছে, এর মধ্য দিয়ে সামনের দিনগুলোতে এই যে একটি সংস্কৃতি দাঁড়িয়ে গিয়েছে সেটির উপর কোনো প্রভাব পড়বে কিনা আপনার মন্তব্য শুনতে চাই। এইটা ধরেন, আমি প্রথমেই জহুরুল আলম সাহেব যেভাবে সিনহা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, আমিও একইভাবেই জানাচ্ছি, কারণ এত বড় একটা দুর্ঘটনার পরে তারা অবশ্যই সমবেদনা এবং আমাদের সমর্থন তারা ডিজার্ভ করেন। তো সেই ক্ষেত্রে যেই বিষয়টির আপনি কথা বললেন, বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অনেকদিন ধরেই হচ্ছে। এটা আর শুরু হয়েছিল সেই 2000-এর শুরুর দিকে। পৃথিবীর অনেক জায়গায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, তবে কখনো কখনো এনকাউন্টারের ঘটনাও ঘটে। তো এই যে এখন এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে যদি আমরা সমর্থন করি বা এটার যদি লাগা জি, আমরা একটি বিরতি থেকে ঘুরে আসতে চাই। নিশ্চয়ই বিরতি থেকে আসবার পরে আপনারা তিনজনই আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের তিনজনের সঙ্গেই আরও কিছু কথা হবে। নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণে। বিরতিতে যাওয়ার আগে জনাব শফিউল আলম ভূঁইয়া, আপনার কাছ থেকে আমরা বক্তব্য শুনছিলাম যে বিচার বহির্ভূত যেই সংস্কৃতি, একটি অলিখিত সংস্কৃতি আসলে দাঁড়িয়ে গিয়েছে বা আমরা শুনি প্রায় সময়, সেই ক্ষেত্রে সামনের দিনগুলোতে আসলে এই ঘটনার প্রেক্ষিতে কোনো পরিবর্তন আসবে কিনা? যেমন ধরেন, এটা ডিপেন্ড করবে হচ্ছে এই ঘটনাটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করি। ধরেন একটু আগে আমরা মেজর সিনহার বোন শারমিন, যিনি এখানে কথা বলেছেন, তার কাছ থেকে আমরা যেটা শুনেছি সেটা হলো যে বা আমরা যেটা বুঝতে পারি, একজন সামরিক কর্মকর্তা যিনি সদ্যই অবসরে গেছেন, তার যে দক্ষতা থাকবে আগ্নেয়াস্ত্র পরিচালনার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে কিন্তু যদি যেটা বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে যে প্রতিরক্ষার খাতিরে যদি আপনার তারা গুলি করে থাকে, তাহলে কিন্তু এক ধরনের বন্দুকযুদ্ধ হওয়ার কথা, যে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হওয়ার কথা। তো আমরা কিন্তু গণমাধ্যমের বা কোনো রিপোর্টই এই ধরনের গোলাগুলির বিষয় দেখতে পাই। বরঞ্চ যেটি গণমাধ্যমে আসছে বা যেটি ধারণা করা হচ্ছে যে একজন পুলিশ কর্মকর্তা বা একাধিক পুলিশ কর্মকর্তা এই মেজর সিনহাকে এক ধরনের হত্যাকাণ্ডই ঘটিয়েছে। তো যদি তাই হয়, তাহলে এই হত্যাকাণ্ডের কারণ কি? যে যেভাবে তাকে ফ্রেম করার চেষ্টা করা হয়েছে, যে গাঁজা মাদক টাদক দিয়ে, যেটি শারমিন বলছিলেন যে এরকম ঘটনা আরো অনেক অনেক ইনসিডেন্ট সেখানে আছে। তো সেই বিষয়গুলোকে বের করে আনা, পাশাপাশি সেটা বের করে আনার মধ্য দিয়ে এই যে বিচার বহির্ভূত বা এই যে এনকাউন্টার যে ঘটনাগুলো ঘটে বলে আমরা গণমাধ্যমে দেখি, সেগুলোর ব্যাপারে যদি আমরা আলোকপাত করি, তাহলেই কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ হওয়ার সুযোগ থাকবে। না হয় এক্ষেত্রে হয়তো আমরা, যেহেতু এখানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে হস্তক্ষেপ আছে, দুই বাহিনী তৎপর হয়েছে, পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী, এক্ষেত্রে হয়তো আমরা একটা ন্যায় বিচার পাবো। কিন্তু এই ন্যায় বিচারটাকে সকলের ক্ষেত্রে এনশিওর করার ক্ষেত্রে এই ধরনের হত্যাকাণ্ড বা যতগুলো ঘটেছে বা ঘটছে বা ভবিষ্যতে ঘটতে পারে, সেগুলোকে তদন্তের আওতায় নিয়ে আসা, সেগুলোর ক্ষেত্রে এক ধরনের নজরদারি রাখা। সারা পৃথিবীতেই আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, এনকাউন্টারের ঘটনা ঘটে, কিন্তু কতটা সত্যিকারের এনকাউন্টার, কতটা এনকাউন্টারের নামে হত্যাকাণ্ড, এই বিষয়গুলো কিন্তু সবসময় একটা গ্রে এরিয়া হিসেবে কাজ করে। সেই কারণে এই বিষয় সম্পর্কেই শারমিন শাহরিয়ার, আপনি আর নতুন কোনো কিছু যুক্ত করতে চান কিনা? বিচারের বিষয়টা, তাই না? আমরা আসলে যেটা হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে চাচ্ছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার হোক, একদম ন্যায় বিচার হোক, যাতে এই বিচারটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে সাধারণ মানুষের জন্য। মানুষ তো ডিমোটিভেটেড হয়ে যায় বিচার না পেয়ে, মানুষ যেন মোটিভেটেড হতে পারে যে না, এই ধরনের হত্যাকাণ্ড ঘটলে বিচার হবে, এরকম একটা কিছু আমরা চাচ্ছি আর কি। যেন ইয়ুথ যারা, এরাই তো দেশের ভবিষ্যৎ, তাই না? তাদেরকে যদি একে একে এইভাবে মেরে ফেলা হয়, তাহলে আসলে দেশটা চেঞ্জ করবে কে? কারা চেঞ্জ মেকার হবে? কারা পজিটিভ চেঞ্জ আনবে দেশে? সো সবাই যেন অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড হয়, এরকম একটা আসলে সুষ্ঠু আমরা বিচার চাচ্ছি। এটুকুই আমার বলার আছে। জি, আমাদেরও সেই একই প্রত্যাশা, নিশ্চয়ই পুরো জাতিরই সেই প্রত্যাশা যে
ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচার। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য, এবং একই সঙ্গে আপনার এবং আপনার পরিবারের প্রতি সমবেদনাও রইল। এবার একটু ভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। জহিরুল আলম, আপনি নিশ্চয়ই জানেন যে 4 মাস বন্ধ ভার্চুয়াল আদালতের কার্যক্রম চলার পরে আজ থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে, এবং গতকাল থেকে যে আশঙ্কাটি আমরা করছিলাম যে কতটা আসলে স্বাস্থ্যবিধি সেখানে মানা সম্ভব হবে কি না, সেটি কিন্তু আজকে দেখলাম যে একেবারে উপেক্ষিত হয়েছে। আপনি এই বিষয়ে কি বলবেন? এবং আজকে ভালো দিক যেটি বলবো হয়েছে যে কোনো আসামিকে কিন্তু আদালতে উপস্থিত করা হয়নি। তার মানে যারা জেল থেকে বা কারাগার থেকে আনা হলে সেখানে তারা তো আবার ফেরত যাবে। তার মানে করোনার যে একটি প্রভাব বা মহামারীর যে একটি বিষয় আছে, সেটি তো কারাগার পর্যন্ত পৌঁছতে খুব বেশি সময় লাগবে না আদালত থেকে। আপনার বক্তব্য শুনতে চাই। আমি আসলে আমরা করোনার ক্ষেত্রে কোন জায়গাটা আমরা সতর্কতা পালন করছি, কোর্ট কেন এতদিন বন্ধ ছিল, এটাই আমার এখন প্রশ্ন। আমরা ভার্চুয়ালি কোর্ট আইডিয়াটা ফর্ম করেছি এই কারণে যাতে একটা স্বাস্থ্য সুরক্ষা মেনে করোনা স্প্রেডকে যাতে ঠেকানো যায়, বিস্তৃতিটা যাতে কমানো যায়। কিন্তু কোন ক্ষেত্রে আমরা আমাদের এই স্বাস্থ্যবিধিগুলো এখন মানছি? আমাদের লাইফস্টাইল নর্মাল হয়ে গেছে এবং প্রতিটা ক্ষেত্রেই কিন্তু অনেকটাই এখন মানুষ স্বাভাবিক জীবনযাপন করছে। সুতরাং আদালতের ক্ষেত্রে ব্যতিক্রম হওয়ার কোনো কথা নয়। কিন্তু এই যে আমরা একটু রিল্যাক্স হয়ে গেলাম, আমরা যে একটু যেমন খুশি তেমন চলতে শুরু করলাম, এর কনসিকুয়েন্স কি আমি কিন্তু বুঝে উঠতে পারছি না। আমরা ইতিমধ্যে কিছু তথ্য পাচ্ছি, যেমন স্বাস্থ্যমন্ত্রী আমাদেরকে বললেন যে করোনার প্রকোপ নাকি কমে এসছে। আমার কোনো বৈজ্ঞানিক তথ্য বা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা কিন্তু আমরা কিন্তু জানি না কারো কাছ থেকে। একটা টেকনিক্যাল কমিটি আছে, তারা তো আমাদেরকে এশিওর করে নাই। স্বাস্থ্যমন্ত্রী একটা পলিটিক্যাল স্টেটমেন্টের মধ্যে যদি আমাদেরকে বলেন যে করোনা কমে আসছে, হাউ ক্যান উই রিলাই আপন অন দ্যাট অল দ্যাট স্টেটমেন্ট? আমি তো দেখি না যে করোনা প্রকোপ কমে আসার মতো তেমন কোনো লক্ষণ, তেমন কোনো ইঙ্গিত আমাদের এখানে আছে। বরঞ্চ এই মুহূর্তে আদালত খুলে দিয়েছে, এই মুহূর্তে আমাদের গ্রাম থেকে মানুষজন শহরের দিকে আসছে, এই মুহূর্তে আমাদের দোকানপাট, ব্যবসা বাণিজ্য, স্বাভাবিক কাজকর্ম সবকিছু ওপেন হয়ে আছে। আপনি যদি রাস্তায় নামেন, আপনি দেখেন যে 70-80% লোকের কোনো মাস্ক নাই, তাদেরকে মাস্ক পরার মতো মোটিভেশন নাই, তাদেরকে সেভাবে কিন্তু আমরা এখন পর্যন্ত তাদেরকে মাস্ক পরার জন্য ওই ধরনের কি বলে যে তাদের চিন্তা চেতনার মধ্যে ঢোকাতেও পারিনি। এটা আমাদের একটা সামগ্রিক ব্যর্থতা। তাহলে এখন কোর্ট যে চালু হয়েছে, কোর্টের মাধ্যমে করোনা বিস্তৃত হবে কিনা বা জেলখানায় চলে যাবে কিনা, এটা আমাদের একটা কি বলবো ন্যাচারাল ফেট বা কনসিকুয়েন্স ছাড়া আর কিছু নয়। এটা যেমন ভাবে যদি করোনা বিস্তৃতি না ঘটে, তাহলে আমি বলবো যে এটা ন্যাচারাল একটা ব্লেসিংস। এখানে আমাদের মনুষ্য কোনো সৃষ্ট কোনো কৃতিত্ব আছে বলে আমি পার্সোনালি মনে করি না। আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের যে ক্যাম্পেইন, আমাদের যে অ্যাওয়ারনেস প্রোগ্রামস, তাতে আমার কোনো বিশ্বাস নেই যে এসব কারণে, এইসব গৃহীত পদক্ষেপের কারণে আমরা করোনা বিস্তৃতি ঠেকাতে পারছি। বরঞ্চ যদি করোনা বিস্তৃত না হয়, এটা কেন হচ্ছে না বা কেন এই পর্যায়ে আছে বা 50 জনের বেশি কেন মৃত্যু হচ্ছে না, এটা তেমন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু আমার জানা নেই। কিন্তু আমরা করোনা বিস্তৃত করার জন্য যত রকম অ্যাক্টিভিটি আছে, যত ধরনের কার্যক্রম আছে, সবই কিন্তু এখন চলমান আছে। সুতরাং কোর্ট এর বাইরে নয়। সামনের দিনে আমরা দেখবো, এই ঈদের পরে তো এখন মানুষজন আসতে শুরু করছে, মুভমেন্ট শুরু করেছে, কাজে সামনের দিনে আমরা দেখবো যে এর ফলাফলটা কি। আমি আশা করব যে পরিস্থিতির কোনো অবনতি না হোক, আশা করব যে আমরা কোনো বিপদের দিকে না যাই। কিন্তু করোনার পিক কোনটা, সুপার পিক কোনটা, আমরা কিন্তু জানি না। শুধুমাত্র আমরা পলিটিক্যাল স্টেটমেন্ট শুনি, বাট দিস ইজ নট এ টাইম টু লিসেন অল দোজ পলিটিক্যাল স্টেটমেন্ট। আমাদের দরকার হচ্ছে আদালত খুলে দেবার পরে আসলে আদালত খুলে দেবার পরে আসলে করোনা পরিস্থিতি কোন দিকে নতুন মোড় নিতে পারে সেই বিষয়ে জনাব শফিউল আলম ভূঁইয়া, আপনার কাছে কি মনে হচ্ছে? যেমন ধরেন, প্রথম কথা হচ্ছে যে আদালত কেন খুলে দেয়া হলো, কারণ 4 মাসের উপরে আদালত বন্ধ। আমরা যে ভার্চুয়াল কোর্ট চালু করেছিলাম, আমার ধারণা সারা দেশে অনেক জায়গায় আমাদের এই বিশেষ করে নিম্ন আদালতের ক্ষেত্রে ভার্চুয়াল কোর্ট পরিচালনা করার মতো ইনফ্রাস্ট্রাকচার হয়তো আমাদের নাই। তারপরে আমাদের যে উকিলরা বা আদালতের সাথে সংশ্লিষ্ট যারা আছে, তারাও কিন্তু সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার বা সেই ধরনের প্রশিক্ষণও তাদের নাই। তারা অনেকেই দাবি করছিলেন যে কোর্ট খুলে দেওয়া হোক, সবকিছু যেহেতু কর্মকাণ্ড স্বাভাবিক চলছে, কোর্টও খুলে দেওয়া হোক। তো সেক্ষেত্রে আজকে আদালত খুলে দেওয়া হয়েছে, এবং যেটা করোনা ভাইরাসের যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে ধরেন কোর্ট প্রাঙ্গণে কোনো করোনা সংক্রমণ সংশ্লিষ্ট কোনো রোগী যদি বা কোনো ব্যক্তি যদি কোর্ট প্রাঙ্গণে ঘোরাফেরা করে, তাহলে সেটা ছড়াবে এবং কোর্ট চালুর মধ্য দিয়ে কিছু ব্যক্তির মধ্যে করোনা সংক্রমণ ঘটবে, এটা আমরা আশঙ্কা করতে পারি। আমরা চাইবো যে এটা যাতে না ঘটে, কিন্তু
এছাড়া আর আমাদের বিদ্যমান বাস্তবতায় খুব বেশি ভালো বিকল্প আমার ধারণা এই মুহূর্তে নাই। আর তাছাড়া এই যে যে করোনা পরিস্থিতি বাংলাদেশে যেটা চলছে, সেই পরিস্থিতিতে এইটার আচরণটা ডিপেন্ড করে হচ্ছে, আমি দেখছিলাম সায়েন্টিফিক রিপোর্ট গুলো যে করোনা ভাইরাস তো অনেক ধরনের মিউটেশন করেছে। তো বাংলাদেশের ক্ষেত্রে যে মিউটেশন গুলো করেছে, যেগুলোর আপনার জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে কিছু কিছু আপনার বাইরের থেকে পার্থক্য দেখা যাচ্ছে। হয়তো সেই কারণে আমাদের মৃত্যু হার কম হতে পারে, বা আমাদের এখানে সংক্রমণের ধরনটা ভিন্ন হতে পারে। কিন্তু সংক্রমণ যে হচ্ছে এতে কোনো সন্দেহ নাই, কারণ আপনি গতকালকে এবং আজকের সংক্রমণের রিপোর্ট যদি দেখেন, সংখ্যায় কম সংক্রমিত হয়েছে, কিন্তু সংক্রমণের হার কিন্তু সেই আগের মতোই আছে, বা গতকাল কিন্তু জনাব শফিউল আলম ভূঁইয়া এখানে একটি প্রশ্ন রেখে বিরতিতে যে এরপর আপনার কাছ থেকে উত্তরটি নিব, সেটি হচ্ছে করোনা আসলে তার আচার আচরণ কতটা পরিবর্তন করবে সেই নিয়তির উপর নিজেদেরকে ছেড়ে দিব, না হলে আমরা জানি বাংলাদেশের নিম্ন আদালতের চিত্রগুলো হাজার হাজার মানুষের সেখানে সমাগম হয়, এবং যেটি আবারও আশঙ্কা প্রকাশ করে বলতে চাই যে কোনো আসামির মাধ্যমে যদি সেটি জেলখানা পর্যন্ত চলে যায়, আমাদের জেলখানাগুলোর ধারণ ক্ষমতা কিন্তু অনেক বেশি, কয়েদি সেখানে থেকে থাকে। তো সেখানে বলাই তো হয়েছিল যে কালকে যখন সিদ্ধান্তটি আসে যে সেখানে স্বাস্থ্যবিধি অন্তত পক্ষে মানা হবে, কিন্তু আজকে আমরা প্রথম দিনই দেখলাম সেখানে ন্যূনতম কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। তো সেক্ষেত্রে আসলে এই যে উদাসীনতাটা, ইচ্ছাকৃত উদাসীনতাটা, সেটার কি হবে সেই বিষয়ে শুনবো, তবে একটি বিরতি থেকে ঘুরে আসতে চাই। নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণে সময় হয়েছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণে। জনাব শফিউল আলম ভূঁইয়া, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আদালত প্রাঙ্গণের স্বাস্থ্য বিধির যে উপেক্ষার বিষয়টি, সেটি আসলে কি পরিণাম ডেকে আনতে পারে? জি, যান্ত্রিক কিছুটা সমস্যা হয়েছে। আমরা জহিরুল আলম, আপনার কাছ থেকে একটু শুনতে চাই আবারও, যদি এই বিষয়ে আপনি তো আপনার বক্তব্য দিয়েছেন, তারপরও যদি আর নতুন কোনো কিছু। এটি অস্বীকার করার কোনো উপায় নেই যে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে আমাদের যে আদালতের কার্যক্রম সেটি সঠিকভাবে পরিচালনা করা অত্যন্ত কঠিন ব্যাপার। আইনজীবীদের কাছ থেকে দাবি ছিল, এবং যারা ভুক্তভোগী আছেন তারাও বিচার প্রার্থী যারা আছেন তাদেরও অনেক সমস্যা হচ্ছিল। সেদিক থেকে যখন আমরা সবকিছু খুলে দিচ্ছি, আদালত বন্ধ করে রাখার মতো কোনো যুক্তি আমি নিজেও দেখি না। খুলে দেওয়া হয়েছে ঠিকই আছে, এবং একইভাবে প্রথাগতভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি যাতে শুধু মুখে কথা না হয়ে থাকে, সেটির ব্যাপারে কর্তৃপক্ষ যাতে একটু মনোযোগ দেন, কারণ এটি একটি পোটেনশিয়াল থ্রেট, পোটেনশিয়াল রিস্ক। কারণ সামান্য অবহেলাই কিন্তু আসলে অনেক বড় বিপদ ডেকে আনতে পারে, এর মধ্যে আমরা সেটা টের পেয়েছি। জি, জনাব শফিউল আলম ভূঁইয়া, এই বিষয়ে আপনি যদি কিছু যুক্ত করতে চান। না, যেটা যে আদালতের কিন্তু সেই এখতিয়ারও আছে যে আদালত প্রাঙ্গণে যারা হাজির হবে তাদেরকে বাধ্যতামূলক এই মাস্ক পরতে বাধ্য করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। আমার ধারণা আজকে প্রথম দিন হিসেবে হয়তো আদালত এই বিষয়টাকে ওইভাবে আমলে নেননি। আমার ধারণা আগামী দিন থেকে আদালতই হয়তো সচেষ্ট হবেন, কারণ আদালতের বিচারক, সরকারি উকিল এবং বেসরকারি উকিল সহ সকলের জন্য কিন্তু এটা স্বাস্থ্য ঝুঁকির বিষয়। তার মানে এই বিষয়ে আসলে শিথিলতা দেখাবার কোনো সুযোগ নাই। আরেকটি বিষয়ে, জি, আরেকটি প্রসঙ্গে আপনাদের ছোট্ট করে মন্তব্য একটু শুনতে চাচ্ছিলাম। আমরা জানি গতকালও দেখেছি সারা দেশে প্রায় 20টি ঘটনা বা 20 জনের মতো নৌকা ডুবির ঘটনায় নিহত হয়েছে। আজকেও যে মর্মান্তিক ঘটনাটির আমরা সংবাদ দেখছিলাম মদন এলাকাতে হয়েছে, যে 17 জন নিহত হয়েছেন এবং 1 জন নিখোঁজ রয়েছেন। এই যে এই বর্ষার মৌসুমে নৌকা করে ঘুরতে যাওয়া, আমরা জানি আমাদের নৌযানগুলোর অবস্থা তেমন একটি ভালো নয়, এবং অতিরিক্ত যাত্রী বা লোকজন নিয়ে এই যে জীবনের ঝুঁকিটা ডেকে আনা, এই বিষয়ে জহিরুল আলম আপনি কিছু বলতে চান কিনা? আমি খুবই দুঃখের সঙ্গে বলছি যে আমাদের যেখানে যেখানে সতর্কবাণী দেওয়া হয়, সতর্ক করে দেওয়া হয়, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কেন যেন একটা না মানার প্রবণতা। এই না মানার প্রবণতা কিন্তু আমাদের জীবনে অনেক ট্র্যাজেডি বয়ে আনছে। এই যে এখন বন্যার সময় কিংবা এই যে যখন পানির স্তর বেড়ে যাচ্ছে, কিন্তু কিছুদিন আগেই কিন্তু একটা সতর্কতা দেওয়া হয়েছিল, সেটা হয়তো সব ক্ষেত্রে পৌঁছেছে কিনা আমি জানি না, কিন্তু এই সতর্কবাণী কিন্তু কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়া হয়েছে যে এই সিজনে কেউ যাতে এই পানিতে ভ্রমণে না বের হন বা কোনো ধরনের ঝুঁকি না নেন, বিশেষ করে নৌপথের কথাই বলা হয়েছে। কিন্তু সেই দেখা গেল এই যে একটা মর্মান্তিক একটা ট্র্যাজিক একটা ঘটনা ঘটে গেল, এটা তো আর কোনোভাবেই আপনি
কম্পেনসেট করতে পারবেন না। তারা হয়তো তাকে বিনোদন করতে গেছে, আনন্দ করতে গেছে, কিন্তু এত বড় একটা বিষাদ নেমে এসেছে এই 17 জনের মৃত্যুর খবরে। এটা সত্যি মর্মান্তিক, কিন্তু যতই আপনি সতর্কবাণী উচ্চারণ করেন, কোভিড এর বেলাও একই কথা আমি বলবো যে প্রতিনিয়ত আমরা বলে যাচ্ছি, কিন্তু সতর্কতার লেভেল কিন্তু সেভাবে কিন্তু বাড়েনি। খুবই দুঃখজনক এটা, কিন্তু আমার মনে হয় যে এই বাস্তবতা থেকে আমরা কিভাবে বের হতে পারবো আমি জানি না। জি, জনাব শফিউল আলম ভূঁইয়া, আপনার কাছে কি মনে হয় এই যে সতর্কতা, আসলেই যেখানে মানা করা হয় বা নিষেধ করা হয় সেখানেই যেন আমাদের আগ্রহগুলো নিয়ম ভাঙার জন্য অনেক বেশি হয়ে ওঠে, কিন্তু তার ফলাফল যে এই যে আজ একদিনেই 17টি প্রাণ চলে গেল, আপনি কি বলবেন? এটাই যে আমাদের অসচেতনতা এবং অসতর্কতা এবং কাণ্ডজ্ঞানহীনতার একটা উদাহরণ। এবং আপনি দেখেন এইখানে যারাই এই যে দুর্ঘটনায় পতিত হয়েছে তারা একটা মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষক। শিক্ষার্থীরা যেতে চাচ্ছে সেটা আমি বুঝলাম, কিন্তু শিক্ষকরা কেন এই বিষয়টা নজরে আনলেন না যে একটা নৌকা বা ট্রলারে যদি অতিরিক্ত লোক বহন করা হয় বা যখন নদী উত্তাল থাকে এরকম পর্যায়ে মানুষ কেন ট্রলারে করে বেড়াতে যাবে? এই বিষয়গুলো কিন্তু শিক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের স্কুলের, আমাদের পরিবারের, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর। বিশেষ করে যখন আমরা ছোট থাকি, স্কুল কলেজ আপনার পরিবার, সেই শিক্ষাটা আমরা দিচ্ছি না অনেক ক্ষেত্রে সেই শিক্ষাটা নিয়েও আমরা শিক্ষাটা মেনে চলছি না, যার ফলে এরকম মূল্য আমাদেরকে শোধ করতে হচ্ছে। এই যে আজকে 17টা প্রাণ চলে গেল, আমার ধারণা সেখানে শিক্ষক থাকবে, শিক্ষার্থীও থাকবে। তো অথচ এই শিক্ষকদের বা সচেতন মানুষের কিন্তু অনেক বেশি সতর্ক থাকবার কথা। তবে এই দুর্ঘটনা থেকে আমরা যাতে শিক্ষা গ্রহণ করি, এবং এই দুর্ঘটনা মাঝে মাঝেই আমাদের নৌপথগুলোতেও ঘটে, ঈদের সময়ে ঘটে, আর এটা তো প্রমোদ ভ্রমণের কারণে ঘটেছে। তো এখান থেকে শিক্ষা গ্রহণ করে যাতে সবাই আমরা সতর্ক থাকি, এইটা বলা ছাড়া তো আর আমি এই মুহূর্তে আর পাশাপাশি নিশ্চয়ই নৌযানগুলো যাতে তাদের ফিটনেসের ব্যাপারে মনোযোগী হয়, কর্তৃপক্ষেরও কিন্তু সেখানে একটি নজরদারি জোরদার করবার নিশ্চয়ই দেখভালের একটি বিষয় থাকা উচিত। মনিটরিং করার যে বিষয়টা, আমাদের এখানে তো মনিটরিং এর বিষয়টাও দুর্বল থাকে, কারণ যে দুর্ঘটনাটি ঘটেছে এক্ষেত্রে আমার কাছে নৌযানের ফিটনেসের চাইতেও আমার কাছে যেটা মনে হয়েছে অনেক বেশি ধারণ ক্ষমতার অতিরিক্ত লোক সেখানে ছিল, এবং স্রোতের ধাক্কায়, যেটা গণমাধ্যমে আমরা দেখেছি, হয়তো তদন্ত করলে বেরিয়ে আসবে যে ফিটনেসের সমস্যা ছিল কিনা বা চালকের অবহেলা ছিল কিনা, যাত্রী সংখ্যা কি পরিমাণ ছিল, সবগুলোকে বিবেচনায় নিয়ে আমাদের সকলেরই এখান থেকে শিক্ষা গ্রহণ করবার আছে, সব পক্ষের। আপনার এই যে সরকারি পক্ষের যারা এটা দেখাশোনা করেন, নৌ চলাচল কর্তৃপক্ষ, তারপরে এলাকাবাসী, স্কুল, তারপরে আমরা যারা সাধারণ মানুষ আছি, সকলেরই এখানে শেখার বিষয়। সচেতনতা এবং সাবধানতার আসলে কোনো বিকল্প নেই যে কোনো দুর্ঘটনা এড়াবার জন্য। অনেক অনেক ধন্যবাদ আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য আপনাদের দুজনকেই। এই ছিল নিটোল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণে ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।